শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বেনেটো হসপিটাল। দর্শক, আমাদের শরীরের মেরুদণ্ড সেটি কিন্তু বিশেষ ধরনের অস্থির সমন্বয়ে গঠিত। আমরা এই মেরুদণ্ড বা ইংরেজিতে যাকে স্পাইন বলা হয়, এর গুরুত্ব আমরা তখনই অনুভব করি যখন প্রতিনিয়তই আমরা কখনো কখনো আমাদের পিঠে ব্যথা হয় অথবা আমাদের শরীরের নিচের দিকে কোমরের দিকেও যখন ব্যথা হয়, তখন মেরুদণ্ডের কোনো না কোনো সমস্যা এর সাথে যুক্ত থাকে। মেরুদণ্ডের মূল কাজ কিন্তু আমাদের যে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড, যেটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাকে সুরক্ষিত করা। কী রকমের সমস্যা হয় আমাদের এই স্পাইন বা মেরুদণ্ডে, এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিশেষ করে কখন সার্জারি দরকার হয়, সেই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় কখন কিভাবে স্পাইন সার্জারি। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা দুজনই যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে এসেছেন, একজন আমাদের বাংলাদেশি এবং একজন ব্রিটিশ ডক্টর। আমরা তাদের সাথে কথা বলছি এবং আলোচনায় যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর ফয়জুল হাসান, তিনি কনসালটেন্ট স্পাইনাল নিউরোসার্জন, রয়্যাল অর্থোপেডিক হসপিটাল, বার্মিংহাম, ইউকে, এবং তিনি ফ্যাকাল্টি লিড নিউরোসার্জারি, প্ল্যানেটারি হেলথ একাডেমি। ডক্টর ফয়জুল হাসান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। Thank you for inviting me here. We are very privileged to have Dr. Peter Riasek. He is also a spinal neurosurgeon, Royal Orthopedic Hospital, Birmingham, UK. He is member Czech Neurosurgical Society and he is member European Association of Neurosurgical Society. Dr. Peter Riasek, welcome to our program. Thank you. Good evening. Thank you for inviting me. Thank you. ডক্টর ফয়জুল হাসান, আপনাকে দিয়ে একটু শুরু করি যে আমরা যেটা বলেছি যে স্পাইন বা মেরুদণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আসলে আমাদের শরীরের। আমরা জানি যে এটি অস্থি দিয়ে গঠিত, কিন্তু এর বিশেষত্ব আসলে কি এবং শরীরের জন্য এটি আসলে কি ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে? থ্যাংক ইউ। আসলে স্পাইন and spinal cord is a very special part, a very important part of our body. আপনি যদি চিন্তা করেন, স্পাইন অনেকগুলি স্মল ছোট ছোট অস্থি দিয়ে গঠিত, সার্ভাইকাল স্পাইন, থোরাসিক স্পাইন, লাম্বার স্পাইন, সেক্রাম, অ্যান্ড এরা আমাদেরকে আপরাইট হিসেবে দাঁড়াতে সাহায্য করে এবং ইট কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ আওয়ার বডি। আমাদের আর্মস মুভমেন্ট এরা কন্ট্রোল করে, আমাদের পায়ের মুভমেন্ট এরা কন্ট্রোল করে। অ্যাট দ্য সেম টাইম দে অলসো প্রোটেক্ট দ্য স্পাইনাল কর্ড, হুইচ ইজ দ্য পার্ট, আপনি বললেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অংশ, এবং ওটার স্পাইনাল কর্ডের মূল কাজ হলো এই মুভমেন্টগুলি কন্ট্রোল করা। অ্যান্ড দ্য বোনস অ্যারাউন্ড দ্য ভার্টিব্রি আমরা যেটাকে বলি, তাদের মূল কাজ হলো সেই স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করা। সো ইট ইজ এ ভেরি ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার বডি, অ্যান্ড আনফর্চুনেটলি এদের মাধ্যমে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমাদের স্পাইনাল কর্ডের দ্বারা সমস্যা তৈরি হতে পারে, অ্যাট দ্য সেম টাইম যে বোনগুলি আছে ভার্টিব্রি, এদের মাধ্যমে নানা ধরনের ডিজিজ অথবা অসুখ তৈরি হতে পারে। আচ্ছা, এই দিকে আমরা যাব, বিশেষ করে হয়তো পিটারের কাছে আমরা একটু জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ওটুক আরেকটু দর্শকদেরকে জানিয়ে নিতে চাই। বলেছেন যে আমাদের যে হাত পায়ের যে মুভমেন্ট, ইভেন বিশেষ করে আমরা হাঁটছি বা সোজা হয়ে দাঁড়াচ্ছি, এটি আসলে আমাদের এই মেরুদণ্ড আমাদেরকে এই সামর্থ্যটা আসলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই আমরা কিন্তু দেখি যে হয়তো কোমর থেকে প্যারালাইজড হয়ে গেছে, মুভমেন্ট করতে পারছে না, অথবা হাত ভালো করে নাড়াচাড়া করতে পারছে না। সেটার কি তাহলে এই যেটি বললেন যে মেরুদণ্ড বা স্পাইন, এখানে কোনো একটা সমস্যা হলে দেখা যাচ্ছে আমাদের মুভমেন্টে অসুবিধা হয়ে যেতে পারে? হতে পারে। অনেক সময় যেটা হয় যে ব্রেন, হুইচ ইজ দ্য কাইন্ড অফ অ্যান মাস্টার অফ এভরি মুভমেন্ট, যদি ব্রেনেও কোনো সমস্যা হয় তখনও আমাদের হাতে পায়ে মুভমেন্টে এফেক্ট করতে পারে। কিন্তু লাইক এ স্ট্রোক হলে তখন হাতে পায়ে স্ট্রোক, কিন্তু একবার আ লট অফ দ্য টাইম স্পাইনাল কর্ডে বা স্পাইনে কোনো সমস্যা হলো এটা আমাদের হাতে এবং পায়ের মুভমেন্টে এফেক্ট করতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর ফয়জুল হাসান। ডক্টর পিটার রিয়াসেক, কামিং টু ইউ। সো উই হ্যাভ ব্রিফলি বিন ইন্ট্রোডিউসড উইথ spine and the importance of spine for our movements and other daily activities that we do. Can you enlighten us about different diseases that can affect the spine, both spinal cord and the bones that the spine is constructed of? The most common condition in the spine would be some degenerative changes in the spine depending on the age. So with the age we can get some more degenerative changes in the spine. So it would be the most common sort of diagnosis. Most of the people after 40 years of age experience some sort of back pain in their
life. So it's not something unusual to experience back pain. We always need to rule out some more severe condition in the spine, which could affect your, as Faisal said, mobility. So the spinal cord is protected with by the spinal canal, but sometimes there could be that something is growing in the spine and could cause some compression in the spinal canal. So we need to rule out tumors in the spine, which could be one of the another condition causing the pain. Infection in the spine as well. Then traumatic, if you've got injury in the spine, the stability could be also affected, and then you are at risk that the spinal cord could be subsequently injured. So also you need to, especially following the trauma, assess the stability of the spine to see if it's stable enough under physiological load, and if it requires some sort of treatment or not. So, but in general, the degenerative changes in the spine would be something that that's probably the most common problem that we find. Thank you, Peter, for your comment. Dr. Faizul Hasan, যেটি পিটার বলল যে বয়সের সাথে সাথে আমাদের অস্থির ক্ষয় হয়, সেটি নানান জায়গায় হয় এবং সেটি স্পাইনেও হতে পারে, এটি স্বাভাবিক কথা। কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য পিটার দিল, সেটি হচ্ছে ইনফেকশন, যেটা এটি নিয়েও আমাদের বোধহয় সচেতনতা একটু কম, বিশেষ করে মেরুদণ্ডের টিবি যেটি, এটি কিন্তু একটা বড় রকমের ঘটনা। এটার যদি একটুখানি বিশ্লেষণ করেন যে বয়সের সাথে যেটা হচ্ছে সেটি তো হবেই, আমরা বয়সে বাড়ছি সুতরাং প্রবলেম হবে, কিন্তু ইনফেকশনের বিষয়টা আসলে কেমন এবং এটি কতটা সাধারণ, এটি কি অনেক হয় নাকি এটি কখনো কখনো হয়? ইনফেকশন ইন দ্য স্পাইন আসলে it's not as common, but it is well documented that there will be infection spinal column ke affect kore, even it আপনাদের spinal cord ke affect করতে পারে। আমরা যে infection দেখি এটা it differ from geographical variation, like tuberculosis is very common in Indian subcontinent, and যক্ষা যেটা আমরা বলি, মেরুদণ্ডের যক্ষা যেটা বলি, সেটা যেমন বাংলাদেশে এবং কিন্তু ইউরোপে আমরা খুবই রেয়ারলি আমরা টিবি দেখি, আমরা দেখি কিন্তু সেটা হলো মাইগ্রেন্টের কাছে অনেক সময় দেখি, কিন্তু নর্মালি ওদের অন্যান্য ইনফেকশন, অন্যান্য অর্গানিজমের ইনফেকশন নিয়ে তারা প্রেজেন্ট করে। কিন্তু টিবিতে স্পাইনে যে টিবিটা হয় তার প্রেজেন্টেশন, ওদের সিমটমস কিন্তু একই রকম হতে পারে, তারা একইভাবে পেইন নিয়ে আসতে পারে, আইদার ব্যাক পেইন অথবা নেক পেইন অথবা পেইন ইন দ্য মিডল অফ দ্য বডি, অথবা ওদেরকে এবং ইন অ্যাডভান্স স্টেজে ওদের প্যারালাইসিস বা অবশ বা উইকনেস ডেভেলপ করতে পারে হাতে এবং পায়ে। একই সাথে তাদের কিছু যক্ষার সিমটমস থাকতে পারে, কাশি থাকতে পারে বা জ্বর বা অন্যান্য যে সিমটমস থাকতে পারে। এই জন্য এবং অনেক সময় দেখা যায় যে টিবি রোগটা ইয়ঙ্গার জেনারেশনে এফেক্ট করে বেশি দেন অ্যান ওল্ডার জেনারেশন। সো আপনাকে আপনার সিমটম সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এটা অ্যানাদার বিগ ডিসকাশনের টপিক, যে আপনার যে সিমটম যদি ভালো না হচ্ছে ডিসপাইট নর্মাল কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তখন অবশ্যই আপনাকে ফার্দার ইনভেস্টিগেশন পরীক্ষা করতে হবে, অ্যান্ড ইফ দের ইজ এনিথিং ফাউন্ড ইন ইনভেস্টিগেশন, তখন আপনি সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। আমরা অন্য যে বিষয়গুলো আসছে সেটি নিয়ে একটুখানি জানতে চাইব, বিশেষ করে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ যেটা বলছি, বিশেষ করে বয়সের সাথে যেটা আছে সেটি নিয়ে একটুখানি জানবো। তার আগে পিটারের কাছে একটু কথা বলে আসি। ডক্টর পিটার ইয়াসেক, ইউ হ্যাভ ডিসকাসড about or talked about different diseases that we suffer, which is related to our spine. There must be different management of these diseases, of these problems. What are the different treatment options that we have for these different type of problems, and especially when will we need surgery? It must be kind of a very special situation. So as I mentioned before, so most common would be the back pain. So the patients are usually seen by the
physiotherapist or someone who is dealing with this with conservative management. Yeah, and if the pain is continuous and there is no improvement following physiotherapy or some chiropractic, then we need to investigate further, you know, what would be the other condition. So we have got some imaging sort of tools which allows us to see the spine actually from inside. So we used to do the X-ray a lot before, but nowadays the MRI scan would be probably the choice we would need to, when we need to decide for treatment, for surgical treatment. So us as surgeons, we usually see the patients already having the MRI scan done, and there's something that would need our attention, I would say. So you asked me about this, you know, what condition would be for a surgery. Surgery, yes. Always, you know, because spine is quite complex in anatomy, and we have got a spinal cord and nerve roots which are arising from the cord. And if those structures are affected, then you can experience some neurological, so-called neurological symptoms, either from the spinal cord compression or for the nerve compression. Okay. Usually, you may have heard about sciatica. So, you know, if you get a sciatica, that means that the pain is spreading down to your legs or arms, or sciatica to the legs, and you've got arm radiculopathy, which is nerve coming from the cervical spine, and you've got arm pain. So, and on the MRI scan, we should be able to see, you know, if there is any compression of those structures. On the MRI scan, if we see, or on the imaging, if we see there is some compression, then there is a possibility of a surgical option or treatment option. Yeah. Okay. But we could also start with the less invasive procedures like injections. Yeah. So, and sometimes following the injections, there could be clinical improvement of the symptoms, and then we don't need to go straight away for surgery. Yeah. I was telling patients that the surgery is sort of the last option, resort, yes, the last option, you know, of the option. Also, and depending on what is actually causing the pain, the neurological symptoms, and you know, if it's infection or if it's tumor, if it's instability in the spine, then probably we would focus on surgical treatment options to help this, you know, condition to actually sort it out surgically. Yeah. Okay. So if there would be tumor which is causing the spinal cord compression of nerve compression, then again we have got many different treatment options. Exactly. But then we need to be cautious because it keeps growing. And if the spinal cord would be under significant pressure, there's a risk of the patient being paralyzed. Okay. Yeah. So that's why we don't need to. Actually, we can't wait, you know, for too long. We can do some more investigations, but we still need to be sort of cautious with these type of patients. Thank you, Dr. Peter. Dr. Faisal, যেটা Peter একটু এনলাইটেন করলো আমাদেরকে, যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন আসলে সার্জারিটা দরকার। আমরা বুঝতে পারছি যে সার্জারি হচ্ছে সবশেষ অপশন, কিন্তু কিছু বিশেষ ঘটনা আছে যে সময়টা হয়তো সার্জারিটাই আমাদের জন্য মূল উপলব্ধ। সেটা পিটার কথা বলে বলছিলাম বাংলায় যে আপনার সার্জারি অবশ্যই হবে একটা আপনার লাস্ট অপশন, যে না, কিন্তু তারপরেও আমাদের কিছু ইন্ডিকেশন আছে যেখানে আমাদের ধরতে হবে যে না, এখন হয়তো আমাদের সার্জারি করতে হবে। স্পাইন সার্জারিতে আমরা কতগুলি বেসিক প্রিন্সিপাল ফলো করি যে কখন আমরা সার্জারির কথা চিন্তা করব। এক নম্বর হলো যখন পেইন অন্য কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনি অনেক কিছুই করেছেন, আপনি অনেক ফিজিওথেরাপি, পেইন কিলার্স, ইনজেকশন অনেক কিছু নিয়েছেন, কিন্তু তারপরেও পেইন ভালো হচ্ছে না, তখন আমরা সার্জারির কথা চিন্তা করতে পারি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সব পেইনই কিন্তু সার্জারি কিন্তু সব পেইনেরই অ্যান্সার না, এনি ভেরি ভেরি লিমিটেড কারণে।
এবং অনেক সময় দেখা হয় যখন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো টু প্রোটেক্ট দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডকে কোনোভাবে ড্যামেজ হতে দেওয়া যাবে না, তার জন্য অনেক সময় আমাদের সার্জারি করতে হবে। যদি তখন হয় আপনার যদি কোনো পায়ে উইকনেস ডেভেলপ করে, দ্যাট মিনস দেন আপনার স্পাইনাল কর্ডে হয়তো কোনো কম্প্রেশন আছে, তখন আপনাকে অপারেশন করতে আর্লি চিন্তা করতে হবে, তাড়াতাড়ি অপারেশন করে সেই প্রেশারটা স্পাইনাল কর্ড থেকে সরা নিতে হবে। স্পেশালি ইন দ্য কেস অফ ইনফেকশন, মানে আর যদি টিউমার থাকে, তো এইসব ক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টের চেয়ে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টগুলি মাথায় রাখতে হবে, দ্যাট উই ডোন্ট মিস দ্য, আমাদের খুব যেন বেশি দেরি না হয়ে যায়। যদি পেশেন্ট যদি একবার প্যারালাইজ ডেভেলপ করে যায়, তাহলে যদি 48 ঘন্টার ভিতরে অপারেশন না করা হয়, তাহলে সেই প্যারালাইসিস ভালো হওয়ার সম্ভাবনা খুব অনেক কমে যায়। এর জন্য ইন্ডিকেশন বা সার্জারির লাইনটা চিন্তা করতে হবে কী ধরনের ডিজিজ হয়েছে এবং ওই ডিজিজটা পেশেন্টকে কী ধরনের এফেক্ট করছে। ওই দুটো জিনিসের কম্বিনেশনে আমাদের ডিসিশন নিতে হবে ওয়েদার সার্জারি তার জন্য দরকার আছে কি দরকার নেই। Dr. Peter, we come to you. Like when we need surgery, obviously we have to go through this, but generally people are more scared when they hear about surgery in their spine. Is it quite complex, or have we made good progress in spinal surgery? Should people be more confident about this thing nowadays? So nowadays, so we have got different types of surgical procedures in the spine. So we have got more common procedures like in the lumbar, like microdiscectomies or stenosis in the spinal canal. When the spinal canal is tight, you need to create more space for the nerves. So these are procedures quite common and it's from the degen side of the spectrum. We usually use the microscope, so it's sort of under big view, so we see the nerves, and the surgery, I would say, is quite safe. Then we have got more complex procedures. You could have also deformity in the spine, and then you need to think about, shall we correct the deformity? Shall we make the spine straight? Or, as I've mentioned already, tumors also. Most of these conditions we need to also stabilize the spine, because the stability is affected, and create space around the spinal cord. There are specific tumors which require so-called arm block excision. That means that we take part of the spine in one piece. So these are quite complex procedures. So we have got the whole spectrum, from, I would say, from ejections, which is invasive procedure as well, to something, which is quite complex and quite a difficult. Big jump in the progress. There's a jump, and I think it's mainly thanks to the advanced technologies in imaging. So with the MRI scan, there was a big jump in terms of diagnosis, and then the capability that we capability have to do that. We also, could use these days. We could use navigation, so we can do the X-ray in 3D model or 3D picture, and then we can use navigation for placement of the implants. And so sometimes we hear about, for example, say hip replacement. Like we probably remove some part and then we insert something like transplantation. We can also do that in we spine. could also do that in spine. So there's advanced technology in the implants as well. We have got, for example, if you would need to take the vertebral body, the whole vertebral body out, part of the spine out, you need to replace it with some other sort of supporting structure, and we have got specific expandable cages, so we can replace this, with these devices. That's great. Thanks, Peter, for enlightening us. Dr. Faisal, যেটা আমরা শুনলাম যে অনেক অগ্রগতি হয়েছে আসলে, সুতরাং আমরা শুনলে হয়তো যেটুকু ভয় পেয়ে যাব যে আমার স্পাইন সার্জারি, সেখানে একটা বড় রকমের অগ্রগতি কিন্তু হয়েছে। এবং পিটার যেটা বললো যে বিশেষ করে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটির হাতে হাত রেখে আসলে এই স্পাইন সার্জারিও কিন্তু এগিয়ে গেছে অনেক দূর।
একটি বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি আবার একটু যদি বলেন যে আমরা অনেক সময় আমাদের হাঁটুতে যখন ভেঙে যায় আমরা ওটাকে রিপ্লেস করতে পারি, নতুন একটা অংশ যোগ করে দেই। আমাদের কোমরের হাড়ও অনেক সময় ক্ষয় হয়ে গেলে সেটা করা হয়। এবং পিটার আমাদের জানালো যে আমাদের মেরুদণ্ডের হাড়ও চাইলে আমরা রিপ্লেস করতে পারি, করা যায়। এটি একটু বলবেন যে আসলে বিষয়টা কখন দরকার এবং কিভাবে ঘটে? এটা মানে আমরা যেভাবে হিপ এবং নি রিপ্লেসমেন্ট চিন্তা করি, স্পাইন ওইভাবে আমরা রিপ্লেস করতে পারি না। কিন্তু অনেক সময় যেটা হয় যে ভার্টিব্রি, সেটা আমরা অনেক সময় ভার্টিব্রি আমাদের মুভ করতে হয়, পার্ট অফ দ্য ভার্টিব্রি। যখন আমরা পার্ট অফ দ্য ভার্টিব্রি আমাদের অপারেশনের মাধ্যমে রিমুভ করে ফেলতে হয়, তখন ওই রিমুভ করার জন্য পুরো স্পাইনটা আনস্টেবল হয়ে যায়। অ্যান্ড তখন স্পাইনকে স্টেবল করার জন্য আমাদের কোনো সাম ফর্ম অফ একটা ফিক্সেশন ডিভাইস দিতে হবে ওই জায়গাটা, খালি জায়গাটা পূরণ করার জন্য, সো দ্যাট দ্য স্পাইন ইজ নট আনস্টেবল। তার জন্য আমরা যেটা করি, আমরা পিছন দিক থেকে আমরা স্ক্রু এবং রড বসাই, যার ফলে এবং সামনের থেকে যেখানে আমরা বলি বডি অফ দ্য ভার্টিব্রি, সেখানে আমরা এক্সপ্যান্ডেবল কেজ বসানো হয়, যার ফলে স্পাইনটা যদিও পুরো ভার্টিব্রি রিমুভ করা হয়ে গেছে, কিন্তু তখন আমরা ওটার মাধ্যমে আমরা স্পাইনটাকে ফুলি সাপোর্ট দিতে পারি। আচ্ছা। আরও যেটা হয়, যেমন আমরা ডিস্ক ডিজিজ হলো ওয়ান অফ দ্য কমন ডিজিজ ইন স্পাইনের ভিতরে। তখন আমরা অনেক সময় যেটা করি, আমরা ডিস্ককে সরিয়ে ফেলে সেখানে আমরা বোন গ্রাফট অথবা আর্টিফিশিয়াল কেজ বসাই। ইদানিংকালে এখন আমরা আবার শুরু করেছি আর্টিফিশিয়াল ডিস্ক বসানো, কারণ আপনার যে ভার্টিব্রা যে ডিস্ক ম্যাটেরিয়াল, ওর কাজ হলো ভার্টিব্রাকে মানে মোবাইল রাখা এবং অ্যাজাইল রাখা, সো দ্যাট ভার্টিব্রা ক্যান মুভ। কিন্তু আমরা যখনই রিলিফ করে অন্য বোন ফ্র্যাগমেন্ট দিই, তখন ভার্টিব্রা আলটিমেটলি ফিউজ হয়ে যায় এবং ওদের সেই মোবিলিটি ওরা লুজ করে। কিন্তু এখন আমরা ডিস্ক রিপ্লেসের মাধ্যমে, স্পেশালি ইন দ্য সার্ভাইকাল স্পাইন, তখন সেটা অনেক আমরা মুভমেন্টটাকে প্রিজার্ভ করতে পারি। এটা ওয়ান অফ দ্য অ্যাডভান্সেস স্পাইন। বাট অ্যাগেন এই পেট্রার কথা ধরে বলছি, দ্য কমপ্লিকেশন ডিপেন্ড করে কোন ধরনের সার্জারি হচ্ছে। কমপ্লিকেশন আলফনসুইট ইজ এ পার্ট অর এ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এনি ফর্ম অফ সার্জারি, যেটা যত ছোট হোক তা বড় হোক। কিন্তু যেগুলি কমন অপারেশন, ডিস্কের অপারেশন আর নেকের অপারেশন, ওগুলিতে কমপ্লিকেশন হয় না সেটা আমি বলবো না, কিন্তু রিস্ক আর আসলে অনেক কম এবং ভেরি ভেরি সেফলি ওই ধরনের অপারেশন করা যায়। অনেক সময় যেগুলি বিগ টিউমার অপারেশন, বিগ ডিফর্মিটি অপারেশন, ওগুলিও যেমন অনেক সময় সাপেক্ষ অপারেশন, এবং কিন্তু কমপ্লিকেশনের পার্সেন্টেজ অফ কমপ্লিকেশন ডেফিনেটলি ওদের কিছুটা বেশি। কিন্তু যেটা বললো, উইথ অ্যাডভান্স অফ নিউয়ার টেকনোলজি, আমরা যেমন নিউরো নেভিগেশন ইউজ করি যেন স্ক্রুগুলি যেন ঠিক মতো পজিশন হয়। আজকাল রোবোটিক্স অলসো প্লে করছেন স্পাইন সার্জারি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মানে অ্যানেস্থেশিয়ার অ্যাডভান্স, ওইটাও আমাদের স্পাইন সার্জারিকে আপনার যদি মনে করেন আপনার 8 ঘন্টা 10 ঘন্টা একটা রোগীর অপারেশন করলেন, কিন্তু তার যদি পোস্ট অপারেটিভ কেয়ার যদি ভালো না হয়, ডেফিনেটলি তাদের কমপ্লিকেশন বেড়ে যাবে। কিন্তু অ্যাডভান্স অফ পোস্ট অপারেটিভ কেয়ার হ্যাজ হিউজলি অ্যাডভান্স দ্য স্পাইন সার্জারি, এবং হ্যাজ অলসো রিডিউস দ্য রিস্ক অনেক কমিয়ে দিয়েছে অ্যাডভান্স অফ অ্যানেস্থেশিয়া and advance of the perioperative and post-operative management. যেটা ছোট্ট করে যে একটু আপনার থেকে আবার জেনে নেই এই প্রসঙ্গে, যে সার্জারি যখন হচ্ছে কারো, বিশেষ করে স্পাইনের মতো জায়গায়, সেখানে যেই প্রক্রিয়া অনুসরণ করা হোক না কেন, একজন রোগীর সাধারণত সে কি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে? ধরেন কেউ হয়তো কোনো একটা প্রবলেমের কারণে তার মোবিলিটি কমে গিয়েছিল অথবা সে লুজ করেছিল, সে কি এই ধরনের সার্জারিক্যাল ইন্টারভেনশনের পরে আবার চলাফেরা করে, এরকম ঘটে? হ্যাঁ, অবশ্যই করে। আমি প্রথমে যেটা বলেছিলাম, আসলে স্পাইনের মানে সমস্যা এত ভ্যারিড যে আপনাকে স্পেসিফিক আপনাকে জানতে হবে আপনি কিসের জন্য আপনি অপারেশন করছেন, এবং আপনার অপারেশনের করার গোলটা বা আউটকামটা কি। এর জন্যই আপনার যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে কিছুটা কম, যে ভেরি ভেরি গুড ডিসকাশন, কমিউনিকেশন বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ডক্টর। আপনি অ্যাজ এ সার্জন আপনি যখন পেশেন্টকে দেখবেন, তখন তাকে বলতে হবে আপনার সমস্যা হলো এটা, এবং এর কী কী ট্রিটমেন্ট অপশন আছে, যে A, B, C, হোয়াট এভার দেয়ার আর। অ্যান্ড আপনি যদি সার্জারি সাজেস্ট করেন পেশেন্টকে, আপনাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাচিভ বাই ডুইং দ্য অপারেশন। আপনার কোন সিমটমসটা আপনার ভালো হতে পারে,
কোন সিমটমসটা আপনার ভালো হবে না এবং হোয়াট আর দ্য রিস্ক কি আছে ওই অপারেশনের জন্য। যেমন কমন জিনিস আমি একটা বলেছি, অনেক সময় যে মানুষ যদি প্যারালাইজ হয়ে যায়, যদি অপারেশন 48 আওয়ার্সের মধ্যে করা না হয়, তখন সেই প্যারালাইসিস ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আমিও ফোন পাই আমার আত্মীয়দের কাছ থেকে, ও যে আমার এক আত্মীয় 5 দিন যাবৎ প্যারালাইসিস, আমি এখন অপারেশন করতে চাই, ডাক্তার বলছে ভালো হবে না। আমি বলি হ্যাঁ ডাক্তার তো ঠিকই বলেছে, তোমার প্যারালাইসিস হয়ে গেছে, 5 দিন হয়ে গেল, তুমি এই রোগীকে ডাক্তারের অ্যাডভাইস চাওনি ইমিডিয়েটলি, এখন ইট মাইট বি বেশি দেরি হয়ে গেছে। আমার কথা হলো এটা ডিপেন্ড করে ডিজিজ বাই ডিজিজ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি সময় মতো ইন্টারভেনশন করা হয় তাহলে রোগীরা অলমোস্ট নর্মাল ফাংশন ডে টু ডে লাইফ ব্যাক করতে পারে। ফর দ্য এক্সাম্পল লাইক এ রাগবি প্লেয়ার, এ লট অফ রাগবি প্লেয়ার মানে তারা আপনি দেখেছেন ভেরি ওয়েল বিল্ড এবং ভেরি মানে স্টাউট স্পোর্টি, ওদের যেমন স্পাইন সার্জারি লাগে, অ্যান্ড লট অফ দেম গো ব্যাক টু প্লেয়িং রাগবি। এটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট বাই পেশেন্ট ডিফার করতে হবে। এটা আসলে এভরিথিং, দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য রিকভারি ইজ সো মাচ individualized. এটা হলো আসল কথা। Dr. Peter Jacek, coming back to you, we have learned about different diseases. We learned about the surgery, and especially when we need the surgical intervention. But I think the most desired thing for us will be so that we don't have to go for surgery at all, so that we can delay some of the problems that we get in our spine. What are the advices that you will give to our audience and to general people to prevent spine-related problem? So, with the age, we can see there are some obvious changes in the spine, especially degenerative changes. Yeah. We call it aging spine, but we can't stop the process of aging. Yeah, but we can prevent the symptoms from these changes. So it means to maintain the muscles are active around the spine. So it's not just the muscles in your back; it's also so-called core muscles. Yeah. Probably physiotherapists, they would tell you more in details. What exercises they do to keep these muscles active. And the style of life, so you see that people are, driving cars, are not, enough active in terms of physical activities. More sedentary lifestyle. More sedentary lifestyle, and also, keep some weight, under radar, not to be overweight, because this is also one of the problems we see with the patients who are either overweight or obese, and then they've got these difficulties as well. Yeah, so we can see what lifestyle could lead to these type of problems. Yeah, okay. It's not always. It's also sometimes we see could be also some psychological issue. Yeah, so. And we need to prevent this sort of to happen. Okay. Yeah, so. Is there any food or like particular food habit that can be good for like spine or anything? Like I don't think there would be any specific diet for the spine. Nothing for the spine. But for generally, which is good for our bones. In particular, that might be also good. So for also spine, me. If I'm in theater, so I'm in one position standing, let's say for at least 1 hour, 2 hours in the same position, and I can feel back pain afterwards. So stiffness, I do a bit of exercises afterwards, and I do like swimming as well. I know if I'm not going, to the swimming pool for few months, then I feel that something is not right. So the lifestyle, I think it's so physical quite exercise important. is very important. Yeah, it's very important. And obviously, like balanced diet, that's generally good for everything. Yeah, so and I think that degenerative condition and the pain coming from this type of condition could be prevented by physiotherapy exercises and
lifestyle. Yeah, thank you. আমি একটু অ্যাড করি এখানে পিটারের কথা অনুযায়ী যে আমাদের বয়স এখন বেড়ে যাচ্ছে, আমরা উই আর লিভিং লঙ্গার, সো একই সাথে আমরা দেখি ডিজেনারেটিভ কন্ডিশন কিন্তু খুবই হারে বেড়ে যাচ্ছে মানুষ লং টাইম বাঁচার জন্য, এবং ওদেরকে প্রিভেন্টিভ মেজার হলো গিয়ে আসল মেজার। অ্যানাদার থিং হলো গিয়ে আমরা আজকাল সেডেন্টারি লাইফের কথা আপনারা তো বললেনই, যে কম্পিউটারে কাজ করা। আমরা দেখেছি অনেকেই যারা আইটি সেক্টরে যা কম্পিউটারে বসে সারাদিন কাজ করতে, তাদের দেখা যাচ্ছে নেক পেইন এবং তাদের সার্ভাইকাল স্পাইনের সমস্যা তাদের কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো এগুলি প্রিভেন্টের জন্য, এবং যারা খুবই খুবই হেভি ওয়েট লিফট করে তাদেরকেও দেখা তাদের ব্যাকের প্রবলেম হচ্ছে। ইংল্যান্ডে একটা কোর্সই আছে যে ম্যানুয়াল হ্যান্ডেলিং, কীভাবে আপনারা ওই ভারী অবজেক্ট তুলবেন, ভারী অবজেক্ট কীভাবে ট্রান্সফার করবেন, এবং অন্যান্য কোনো মেশিনে যদি এইড নিতে হয় সেগুলি আপনি ব্যবহার করবেন, সো দ্যাট আপনার ব্যাকের উপরে কম প্রেশার পড়ে এবং ভবিষ্যতের জন্য আপনার ব্যাক পেনের জন্য কোনো সমস্যা না হয়। একই সাথে যারা কম্পিউটার বেস কাজ করে বা অনেক সময় যারা ডেস্কে বসে কাজ করে, যাদের অকুপেশনাল হেলথ তাদেরকে অ্যাসেস করে, তাদেরকে দেওয়া হচ্ছে অ্যাডজাস্টেবল হাইট টেবল, যে ওরা কিছুক্ষণ বসে কাজ করলো, কোমরে ব্যথা করলো, তখন তারা টেবিলটা হাইটটা বেড়ে গিয়ে তারা দাঁড়ায় দাঁড়ায় কাজ করলো। সো মেনি থিংস, এবং এটা বললো সুইমিং ইজ ভেরি গুড ফর ব্যাক পেইন। এবং একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মা বোনেরা অনেকেই বলেন আমি তো সারাদিন কাজ করি তারপরেও তো ব্যাক পেইন। আচ্ছা, সারাদিন কাজ করা কিন্তু আসলে এক্সারসাইজ না, ইট ইজ এ ফিজিক্যালি ডিমান্ডিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট ওয়ান, কিন্তু আপনাকে এর ভিতরে আপনাকে আপনার জন্য সময় বের করতে হবে, যেই সময়টা আপনি এক্সারসাইজ করবেন বা হাঁটবেন বা দৌড়বেন, যা কিছু করবেন। সোজা কথা আমরা যেটাকে বলি হেলদি লাইফস্টাইল ডেফিনেটলি আপনার স্পাইনের সমস্যা অনেক কমিয়ে দিবে। ডক্টর ফয়জুল, একেবারে শেষের দিকের প্রশ্ন, সেটি হচ্ছে যে স্পাইনের আমরা বলছি একটি বিশেষ একটি স্ট্রাকচার আছে এবং কাজও তার বিশেষ ধরনের। এখানে আপনারা যেমন আপনি স্পাইনাল নিউরোসার্জন অথবা স্পাইন সার্জন যদি বলি, এটার জন্য কি খুব আলাদাভাবে আমাদের দেশে যদি বলি আপনাদের ওখানে কেমন আছে বিষয়টি, খুব সেপারেটলি পড়ানো হয় এবং আমাদের দেশে জিনিসটাকে আলাদা করার প্রয়োজনীয়তা কতখানি? না, আসলে বেসিক ট্রেনিং দুই দেশে মোটামুটি একই রকম। আপনি আইদার বি এ নিউরোসার্জন অর অ্যান অর্থোপেডিক সার্জন, আপনার সেখানে ডিগ্রি লাভ করার পরে আপনাকে এক্সট্রা ইয়ার ফেলোশিপ, ইভেন 1 year to 2 year এক্সট্রা ফেলোশিপ করে দেন আপনি ইউ ক্যান ক্লেম ইউরসেলফ স্পাইন সার্জন। এবং ইংল্যান্ডে একটা গ্রেট মুভ হচ্ছে যে হু বিকাম এ স্পাইন সার্জন, যারা স্পাইন সার্জন হবে তারা অনলি স্পাইন রিলেটেড প্রবলেমের সাথে কাজ করবেন। যেমন আমি বেসিক্যালি ট্রেনি নিউরোসার্জন, বাট আমি এখন অনলি স্পাইনের উপরে কাজ করি, আমি ব্রেন নিয়ে কোনো কাজ করি না। এবং আমার কলিগ যারা আছেন, আমরা হলো লার্জেস্ট স্পাইনাল ইউনিট ইন দ্য ইউকে, তারা অনেকে অর্থোপেডিক সার্জন, কিন্তু তারা কিন্তু হিপ এবং নিয়ে আর কাজ করে না, তারা পিওরলি কাজ করেন স্পাইন রিলেটেড। আই থিঙ্ক এই জিনিসটাই, এবং বড় বড় সেন্টারগুলিতে অলরেডি ইউকে আমাদের যে সেপারেট স্পাইনাল ইউনিট ক্রিয়েট হয়েছে, যে ডিপার্টমেন্ট অফ স্পাইন সার্জারি, সো দে ডোন্ট ডিল উইথ এনিথিং এলস। আমার মনে বাংলাদেশেও এই জিনিসটা আস্তে আস্তে হওয়া উচিত, যে হু বিকাম এ স্পাইন সার্জন, তারা খালি ডেডিকেটেড স্পাইন সার্জারি হবে এবং তারা স্পাইন রিলেটেড নিয়ে কাজ করবে। এবং এভরি বিগ হসপিটালস লাইক ঢাকা মেডিকেল, আমি জানি পিজি বঙ্গবন্ধু শেখ বিশ্ববিদ্যালয় সেপারেট স্পাইন সার্জারি ইউনিট আছে, পঙ্গু হাসপাতাল নিটোর যেটা, ওখানেও আমরা জানি যে ওখানেও সেপারেট স্পাইন সার্জারি ইউনিট শুরু হয়েছে। কিন্তু এই প্রতিটা বড় বড় হাসপাতালে দ্যার শুড বি সেপারেট স্পাইন ট্রেন সার্জন এবং সেপারেট স্পাইন সার্জারি ইউনিট, এবং তারা অনলি কেবল স্পাইন রিলেটেড ডিজিজ নিয়েই কাজ করবে। এটি পেশেন্টদের জন্য আউটকাম আরো বেটার করবে। আপনি যদি একটা অপারেশন বছরে একবার করেন আর যে সার্জন একই অপারেশন বছরে 50টা করেছে, ডেফিনেটলি তার আউটকাম মাচ বেটার হবে যে বছর একবারই অপারেশন করেছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফাইজুল হাসান। Many thanks Dr. Peter Riasek for giving us time. You are here for a short time, but thank you for your generous presence here. Thank you for inviting us. দর্শক, শেষ করছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা অনেক কিছু আজকে জানলাম, আমাদের মেরুদণ্ড বা স্পাইন যেটি, তার কী রকমের সমস্যা হতে পারে, বিশেষ করে আমাদের বয়সের সাথে সাথে যে সমস্যাগুলো তৈরি হয়, হাড় ক্ষয় হয়ে যায় অথবা আমাদের যে ডিস্ক আছে সেটি যখন ডিসপ্লেস হয়ে যায়, এগুলোর কীরকম চিকিৎসা, কখন সার্জারি দরকার, সার্জারি ছাড়া আর কী অপশন আছে, সব কিছু সম্বন্ধে আমরা আজকে একটি ভালো ধারণা পেলাম। সবশেষে যেই কথাটি এসছে,
আমরা এখন যেহেতু আগের তুলনায় বেশি দিন বাঁচি, সুতরাং হাড়ের ক্ষয় তো আমরা সবসময় ফেরাতে পারবো না, কিন্তু এটাকে আমরা চাইলে প্রলম্বিত করতে পারি, একটু দীর্ঘায়িত করতে পারি, তাতে হয়তো আমাদের এই কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো দূর করা সম্ভব হবে। আমরা সকলে চাই আপনাদের মেরুদণ্ড ভালো থাকুক, আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত হোক, এই আহ্বান রেখে, আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।